দীর্ঘ ১৯ বছর পর আবারও কলকাতার মাটিতে দাঁড়িয়ে নিজের পুরনো ও জরাজীর্ণ ভিকটিম কার্ড খেলতে শুরু করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবে নিজেকে শুধু ভিকটিম হিসেবে প্রমাণ করেই থাকেননি তিনি। ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপিকে পাশে নিয়ে নিজ দেশ সম্পর্কে নজিরবিহীন বিষোদগারও করেছেন। দীর্ঘ ১৯ বছর দূরে থাকার পর তিনি সম্প্রতি কলকাতায় ফিরেছেন। তসলিমা নিজেও মনে করেন তার এই প্রত্যাবর্তন ও নিরাপত্তা প্রাপ্তির পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে বিজেপি। বিজেপির তরফ থেকে তাকে বড় ধরনের সম্বর্ধনাও জানানো হয়েছে এরই মধ্যে। কিন্তু হঠাৎ করেই তসলিমা নাসরিনের প্রতি এত প্রেম জেগে উঠল কেন বিজেপির? এই প্রশ্ন উকি দিচ্ছে বুদ্ধিবৃত্তিক পরিসরে। এর কারণ হিসেবে উঠে আসছে চলতি বছর নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে তসলিমার ব্যাপক সক্রিয়তা। বিজেপিকে সমর্থন করে অনেক কিছু পোস্ট করেছিলেন তিনি। এর আগে ২০২৪ সালের নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এই লেখিকা। অর্থাৎ বিজেপি যে নিজের রাজনৈতিক স্বার্থে তসলিমাকে ব্যবহার করছে তা একরকম পরিষ্কার। ফলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নিরঙ্কুশ বিজয়ের পরই তসলিমা নাসরিনকে দেয়া হয়েছে তার উপযুক্ত সম্মান ও পুরস্কার। জুলাই আন্দোলনকে বাংলাদেশে মৌলবাদের উত্থান হিসেবে অভিহিত করেছিলেন তসলিমা। জুলাইয়ের স্পিরিটকে ফেসবুকে বহুবার আক্রমণ করেছিলেন তিনি। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী হিসেবে শহীদ আবরার এক অবিস্মরণীয় নাম। ২০১৯ সালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাহাদকে শিবিরের মতো চালচলন আর চিন্তাভাবনা বলে মন্তব্য করায় তিনি সমগ্র বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার সমালোচকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলও ছিলেন, যিনি এমন তুলনা করার কারণে তাকে বিকারগ্রস্ত নারী বলে অভিহিত করেছিলেন। এছাড়া বাংলাদেশের নারীদের বোরকা, হিজাব এবং ইসলামের প্রতি ভক্তি নিয়েও বহুবার আপত্তিকর মন্তব্য করেন তসলিমা। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করেছেন তসলিমা। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের ওপরে প্রাধান্য দিয়েছেন দিল্লির স্বার্থ। ভারতকে গ্রহণ করেছেন নিজের দেশ হিসেবে। ইসলাম ও মুসলমানদের আক্রমণ করেছেন তীব্র ভাষায়। বাংলাদেশের যে কোনো তারকার মাঝে ইসলামের প্রতি ভক্তি নজরে এলেই তাকে আক্রমণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নানা লেখায়। এরপরেই আসে তার বিজেপির প্রতি অকুণ্ঠ ভালোবাসার কথা। বহুবার বহুভাবে বিজেপি ও নরেন্দ্র মোদীর প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। শুভেন্দু অধিকারীর সাথে তার মানসিক মিল ও নৈকট্যবোধ আমাদের কাছে তুলে ধরে তসলিমার অগাধ বিজেপি প্রেমের কথা। অর্থাৎ যে কোনোভাবেই হোক, তসলিমা নাসরিন বিজেপি ও দিল্লির স্বার্থ রক্ষায় অবিচল। একইভাবে বাংলাদেশের স্বার্থের বিরোধিতাও এখন তার অন্যতম প্রধান লক্ষ্য। সেদিক থেকে বিজেপি ও তসলিমার অভিন্ন স্বার্থই যে তাদের সাম্প্রতিক অগাধ প্রেমের অন্যতম কারণ তা বলাই যায়। এর আগে ১৯৯৩ সালে তসলিমার লেখা পঞ্চম উপন্যাস লজ্জা প্রকাশিত হলে দেশ জুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে লেখা উপন্যাসটির কারণে অচিরেই তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হন। এরপর ১৯৯৯ সালে আমার মেয়েবেলা নামক তার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। অথচ ২০০০ সালে সেই একই বইয়ের জন্য দ্বিতীয়বারের জন্য ভারতে আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন এই সমালোচিত লেখিকা। একইভাবে ২০০২ খ্রিস্টাব্দে তার দ্বিতীয় আত্মজীবনী উতাল হাওয়ায় বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। ভারতীয় মুসলমানদের একাংশের চাপে নত হয়ে সেখানে আদালতেও বইটি নিষিদ্ধ করে। কিন্তু পশ্চিমবঙ্গের লেখক মহল থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। অর্থাৎ তসলিমার যেসব বইয়ে ইসলাম ও বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়েছে সেসব বইয়ের প্রতি সবসময় ভারত প্রকাশ্য ও প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে। ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগের পর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে তসলিমা ২০০৪ সাল থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ভারতকে নিজের দ্বিতীয় ঘর বলেও মনে করতে থাকেন। দীর্ঘ ১৯ বছর কলকাতা থেকে দূরে থাকার পর তিনি সম্প্রতি বিশেষ অনুষ্ঠানে কলকাতায় ফিরেছেন। রাজ্যসভাতে একবার শ্রমিক ভট্টাচার্য সুইডেন থেকে তসলিমা নাসরিনকে ভারতে ফেরানোর দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে বুদ্ধদেবের বাম সরকারের আমলে ভারত বিশেষ সুবিধা করতে না পারলেও বিজেপি এবার ক্ষমতায় এসে তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করছে।